কদিন আগে কংগ্রেসের নেতা ছিল, ওকে বিক্রি, ও আগে বিক্রি হয়েছে, তারপরে বাকি মালদেরকে কেনা বেচা শুরু করেছে। কারণ কোনো নীতি নেই, টাকা পয়সার খেলা। আর আমাদের বলছে তোমরা কেন জোট করলে? যখন বাড়িতে আগুন লাগে, পাড়ায় যখন আগুন লাগে, ডাকাত পড়ে, তখন মানুষ চিৎকার করে না, বাঁচাও বাঁচাও বলে, ডাকাত পড়েছে বলে? তখন যারা আগুন নেভাতে চায় তারা সবাই বালতি করে হোক, মগ করে হোক, বদনা করে হোক, লোটা করে হোক, জল নিয়ে ছুটে আসে। তখন কি আপনি দেখেন যে কে কবে তাকে গাল দিয়েছিল, কে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করেছিল, কে আপনি নেমন্তন্ন করেছিলেন কিন্তু আসেনি, কে আপনার ভাবে বাচ্চারা যখন খেলছিল তখন তার সঙ্গে ঝগড়া হয়েছিল, তখন আপনার সঙ্গে ঝামেলা করেছিল তার বাপ মা, সেটা দেখা হয়? তখন দু রকমের মানুষ পাওয়া যায়। এক, আগুন লাগে, কারা আগুন নেভানোর জন্য একসঙ্গে জল নিয়ে এসছে, আর কারা আগুন বাড়ানোর জন্য পেট্রোল কেরোসিন তেল ঢাকা ফেলে এসছে আগুনটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে বিজেপি এই আগুন লাগানোর শক্তি, আর এই বাংলা কংগ্রেস জোট হচ্ছে আগুন নেভানোর শক্তি, গ্রামকে বাঁচানোর শক্তি, রাজ্যটাকে বাঁচানোর শক্তি। তখন তো আমরা বলি দল মত নির্বিশেষে। এমনকি যারা বিজেপিকে ভোট দিয়েছিল, যারা মনে করছিল ত্রাতা, আজকে শিক্ষকদের কনভেনশনে গিয়েছিলাম, বললো 80% মানুষ আমরা ভুল করেছিলাম, আর ভুল করবো না। অনেক ব্যবসায়ী, কারবারি, দোকানদার বন্ধুরা মনে করেছিল, সরকারি কর্মচারীদের বলেছিল হ্যান্ডকারেরা দিয়ে দেবো, শক্ত কমিশন করে দেবো, এইভাবে ভাওতা দিয়েছিল। এখন আর নতুন করে কোনো ভাওতা দেওয়ার নেই তাদের কাছে। বলেছিল বেকারদের চাকরি দেবো। আমি নিজে শুনেছিলাম ভোটের শেষে প্রচারে গতবারে अमित शाह बोलते 2 तारीख को नतीजा निकलेगा, 3 तारीख को सरकार बनेगा और 4 तारीख को आप लोग फोन करेगा, मिस कॉल देगा। বুঝেছিল না? আর তারপরে আর আপনাকে যেতে হবে না, একদম বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। অনেক আমার জোয়ান ছেলেমেয়েরা মনে করলো আপনারা বলেন মিছিল করতে হবে, মিটিং করতে হবে, দাবি করতে হবে, ধর্ণা দিতে হবে, এই তো মোদী অমিত শাহ যদি খুব ভালো বলেছে, ঘরে বসে রাখবো, একটা মিস কল দেবো আর চাকরি চলে আসবে। আচ্ছা, মিস কলে কখনো চাকরি হয়? ওরা তো মিস কলের মেম্বারও করছে, বুঝলো না? এই কদিন পরে ভ্যালেন্টাইন ডে আসছে, আমার জোয়ান বন্ধুরা সব বুঝবে মিস কলে প্রিন্ট পর্যন্ত হয় না, তার জন্য দেখা সাক্ষাৎ করতে হয়। হয় মিস কলে আর চাকরি হয়ে যাবে? এই 5 বছর পরে লোকটা বুঝেছে, কেউ দেখে শেখে, কেউ থেকে শেখে। ত্রিপুরার জওয়ানরা, যৌবনরা থেকে শিখেছে যে 5 বছর তাদেরকে কিভাবে ভাগানো হয়েছে। এরকম অসংখ্য প্রতিশ্রুতি আছে। আজকে দাঁড়িয়ে কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, কোনো গুজব নয়, কোনো প্রলোভন নয়, কোনো ভয়ও নয়। ওরা এখন ভয় ভীতি দেখাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর নাম করে গুজরাট থেকে পুলিশ নিয়ে আসছে। আপনাদের বলবো শুধু একটা পুরনো সিনেমার ডায়লগ ছিল, বলুন না, নতুন, যে ডর গিয়া जो डर गया সে মর গিয়া। সুতরাং ভয় পেতে নেই, ভয়কে জয় করতে হয়। আজকে দক্ষিণ ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা মানুষ ভয়কে জয় করেছে। যেখান থেকে বলেছিল ঘর থেকে বেরোবে না, মিছিল করবে না, মিছিল করলে ঘরে আক্রমণ করবে, এসব জায়গায় হয়েছে। ধর্মের নামে হামলা করেছে, মসজিদ ভেঙেছে, মুসলমানদেরকে প্রথমে শত্রু বানিয়েছে। ত্রিপুরার সংস্কৃতি ছিল না এটা, বাংলার সংস্কৃতি ছিল না এটা। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে আমাদের জাতিসত্তা নিয়ে গর্ব করেছি। দেশ ভাগ হয়েছে কিন্তু মানুষের মন ভাগ হয়নি। এই বাংলাদেশের মানুষ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, ভাষার নামে লড়াই হয়েছে। যারা মনে করেছিল ধর্মের নামে হবে, হয়নি। আজকে ভারতে দাঁড়িয়ে এই বিজেপি হিন্দুস্তানের নাম করে, হিন্দুত্ববাদী শক্তি, তারা ধর্মের নাম করে রাজনীতি করার চেষ্টা করছে, প্রতিদিন করছে। এদিকে শুধু মুসলমানদের আক্রমণ হচ্ছে। ভীমা করে গাঁওতে দেখেছেন তপশিলি জাতির মানুষ, দলিত বলে ওরা মহারাষ্ট্রে, ওদের মিছিল মিটিং ছিল। এই মোদীর ঘনিষ্ঠ
ধর্মগুরু আর RSS বাহিনী বাজরাং দল তাদের উপর আক্রমণ করে। তারপরে মিথ্যা মামলা দিয়ে স্ট্যান স্বামীর মতো লোকজনকে জেলের মধ্যে বছর পর বছর করে রাখে। আমরা দেখলাম জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় যখন ছাত্ররা লড়াই করছে তাদের অধিকারের জন্য, ওই ঐশী ঘোষ অন্যরা তাদের হস্টেলের মধ্যে ঢুকে মাথা ফাটিয়ে দিয়েছে আর বলেছে এরা হচ্ছে টুকরে টুকরে জ্ঞান, এদেরকে জেলে পড়তে হবে, এরা নাকি দেশকে টুকরো করে দিচ্ছে। আমরা দেখেছি আসামে কিরকম বুলডোজার নিয়ে প্রথমে মাদ্রাসা ভাঙছে, তারপরে বসতি ভাঙছে, চর এলাকা থেকে নদীর পাড় থেকে মানুষের বসতি তুলে ফেলছে। আমরা দেখেছি গাজিয়াবাদে, আমরা দেখেছি নয়ডাতে, আমরা দেখেছি ব্যাঙ্গালোরে, আমরা দেখেছি উত্তরপ্রদেশে, হরিয়ানায়, আজকে কাশ্মীরও বলছে যে বিজেপি আসলে বুলডোজার রাজ চালু করেছে। এই বুলডোজার নিয়ে যখন গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক বস্তিতে যখন তারা ভাঙছে, গ্রামকে যখন ভাঙছে, উজাড় করছে, তখন দাঁড়িয়ে সামনে কে দাঁড়িয়েছে? লাল ঝান্ডা নিয়ে বৃন্দাকানা একজন মহিলা সমিতির নেত্রী, CPM এর পরে মেম্বার। তাহলে আসলে যখনই আক্রমণ সামনে আসে তার সামনে মোকাবিলা করার জন্য দিন লাগে, মন লাগে, সাহস লাগে। লাল ঝান্ডার কাছে সেই মন আছে, সেই সাহস আছে। আর সেটা প্রতিবাদ করতে হলে কখনো হিন্দু মুসলমান এইভাবে ভাগ হওয়া যায় না। তাহলে যারা আমাদের গণতন্ত্রের টুপি চেপে হচ্ছে তারা মানুষের ঐক্যকে ভাঙছে, সম্প্রীতিকে নষ্ট করছে। কারণ জানে মানুষ যদি এক কাট্টা হয়ে যায় তাহলে এই লুট চলতে পারবে না। তাহলে লুটটা চালানোর জন্য ট্রাইবালের নামে, নন ট্রাইবালের নামে, বাঙালি অবাঙালির নামে, হিন্দু মুসলমানের নামে, আদিবাসী তপশিলীর নামে এরা মানুষকে ভাগ করতে চাইছে। যারা লুট করে তারা মানুষকে ভাগ করে, যারা লুটের যুদ্ধে করে তাদেরকে একসঙ্গে হতে, একসঙ্গে আসতে হয়। এই জন্য এই বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট আমরা আহ্বান জানিয়েছি, এই ভোট ত্রিপুরার গণতন্ত্রকে ফিরিয়ে আনা, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সম্প্রীতি শক্তিকে জয় করা। তবেই আমার কাজ, তবেই আমার মজুরি, তবেই আমার বাসস্থান, তবেই আমার কলকারখানা, তবেই আমাদের যে রসদ, সে আমার বড় সম্পদ হোক, আমার মাটির তলায় খনি সম্পদ হোক, আমার মাঠের ময়দানে ক্ষেত হোক, ফসল হোক, সেটাকে আমাদের যৌবনের শক্তি, নিজের দুটো হাতের শক্তি দিয়ে নিজের মগজকে ব্যবহার করে সে শস্য উৎপাদন করতে পারে, সেই জিনিস উৎপাদন করতে পারে। আমাদের যে মেধা আছে, যে দক্ষতা আছে, যে শিক্ষা আছে, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আর সেটা যে বামফ্রন্ট তার ইতিহারে বলেছে। আমরা এখানে বামফ্রন্ট সরকার চালিয়েছি, নতুন করে বলা দরকার নেই। তিল তিল করে আমরা এই ত্রিপুরা গড়ে তুলেছিলাম। বামফ্রন্টের আমলে কারোর সাহস হয়নি হিন্দু মুসলমানের নামে মুসলমানের বাড়িতে আক্রমণ করবে, তার গ্রামে আক্রমণ করবে। এটা হিন্দু মুসলমানের ব্যাপার না, সংখ্যালঘু ব্যাপার। কমিউনিস্ট মানে, লাল ঝান্ডা মানে যে দুর্বল, যে অত্যাচারিত, যে শোষিত, যে নিপীড়িত, যে দুর্বল অংশ, তার পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশে যদি সংখ্যালঘুর নাম করে ওখানকার মৌলবাদী শক্তি ওখানকার হিন্দু সংখ্যালঘুর উপর আক্রমণ করে, তাহলে লাল ঝান্ডার শক্তি সেখানে তার প্রথম কাজ হচ্ছে সংখ্যালঘু নিরাপত্তার জন্য তাকে লড়াই করতে হবে। এই ভাবটা কেন বলা? হাব ভাব দেখে যেন খুব হিন্দুদের উপকার করছে। আচ্ছা, মুসলমানদের অত্যাচার করে, গুন্ডাদের চালিয়ে, মিথ্যা মামলা করে, CNRC ভয় দেখিয়ে, NPR ভয় দেখিয়ে কি শুধু মুসলমানদের? আজকে গোটা দেশে বাংলাভাষী মানুষ যে যেখানে যাবে তাকে বলে বাংলাদেশি, বলে না? তুই নাগরিক কি নাগরিক না? দিল্লিতে হাঙ্গামা হয়েছে, দিল্লি পুলিশ কেস করেছে, এই অমিত শাহের পুলিশ, বলে বাংলাদেশি। তাকে জিজ্ঞাসা করলাম কি করে বাংলাদেশি হলো? বলে ও যে ভাষায় কথা বলছিল ওর উচ্চারণ দেখে আমি বুঝে গেলাম বাংলাদেশি। আচ্ছা, হিন্দি ভাষায় যারা কথা বলে, ওই ভোজপুরি থেকে আরম্ভ করে রাজস্থানী, সবই একই উচ্চারণে কথা বলে। বাংলা ভাষায় যারা কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষ আর আসামের মানুষ আর উড়িষ্যার মানুষ আর ত্রিপুরার মানুষ একই ভাষায় কথা বলে, একই অ্যাকসেন্টে কথা বলে। আরে আমার উত্তরবঙ্গে তো রায়গঞ্জের লোক একরকম বলে, মালদার লোকেরা আর এখন বলে, মুর্শিদাবাদের লোকেরা আর এখন বলে।
ত্রিপুরায় আপনারা জানেন এক একটা অঞ্চলের এক একটা ব্লকের লোকেদের উচ্চারণ এরকম হবে। আর অমিত শাহের পুলিশ এত ওস্তাদ, সে ওখানে একজনের ভাষা শুনে বলে দিল ওই বাংলাদেশি। আবার শুধু বাংলাদেশি বলে না, আজকে গোটা দেশে বাংলা ভাষায় কথা বললে RSS বিজেপি আগে বলতো বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখন সেটা বলে না, এখন বলে রোহিঙ্গা। সেটা কথা বলে না, সবাইকে রোহিঙ্গা কেন বলে? আসলে ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল সামওয়ান গিভ ইট এ ব্যাড নেম। যে তুমি একটা কুকুরকে যদি মারতে যাও তাহলে আগে বলবে না পাগলা কুকুর, বদনাম করবে, তারপর তাকে যদি মারো তো বাকি লোকরা বলবে বাহ ভালো করেছো, মেনে নিয়েছো, না আমার বাচ্চাকে কামড়ে দিত। এই জন্য আজকে বাংলাভাষী মানুষের উপরে গোটা দেশে যে অত্যাচার নামে আনছে, এই জন্য বাংলা বললে সে বাঙালি বলবে না, তাকে বাংলাদেশি, তাহলে রোহিঙ্গা বলবে। এইভাবেই ওরা বদনাম করছে। আর সেই বিজেপি ত্রিপুরা এসে উত্তর ভারত থেকে পশ্চিম ভারত থেকে বড় বড় বাদ বলছে, যারা মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। শুধু কি মুসলমান, শুধু কি বাংলাভাষী? হাতরাস আমরা দেখেছি দলিত তপস্বী জাতির মায়ের মেয়ে, তাকে গণহত্যা, প্রথমে গণধর্ষণ করেছে, তারপর হত্যা করেছে। আপনার টিভিতে দেখেছেন 16 বছরের মেয়ের মা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে মেয়েরা বাচ্চা কো মেরি বাচ্চি তো দেখনে দো, কিন্তু পুলিশ গাড়িতে করে অ্যাম্বুলেন্স না সেই ধর্ষিতা মেয়েকে তুলে নিয়ে গিয়ে শ্মশানে পেট্রোল ঢেলে রাতের অন্ধকারে পুলিশ পুড়িয়ে দিয়েছে। এটাই হচ্ছে বিজেপির সরকার। আর অন্যদিকে কাপ্তান সিদ্দিকী কেরল থেকে একজন সাংবাদিক, সে শুধু খবরটা করার জন্য এসেছিল, তাকে 18 মাস জেলে পুড়ে রেখে দিয়েছে। আমাদের এখানেও অত্যাচার শুধু বামপন্থী কংগ্রেসের উপরে না, শুধু রাজনৈতিক কর্মীর উপরে না, এখানকার সাংবাদিক, এখানকার সংবাদপত্র, এখানকার আইনজীবী, তারাও হামলার শিকার হয়েছে। এই জন্য সব আক্রান্ত একসঙ্গে এসে জড়ো হয়। ওরা আসলে এই যে বেকারি, এই যে দারিদ্র, এই যে অশিক্ষা, তার থেকে নজর ঘোরানোর জন্য আমরা এখন বলছি বড় সরকার কি করেছে, বড় আগামী বছর কি করবে। তখন বিজেপি বলে আরে अभी का क्या बात है, तुम देखो 50 साल पहले ये हुआ, 70 साल पहले नेहरू जी ने ये किया, बोले ना 80 साल पहले गांधी जी ये किया, अरे 200 साल पहले मुगल लोग ये किया, बोले ना। আমি যখন বলছি আমার স্কুলটার কি হলো, শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না, बोले नहीं कुतुब मीनार के नीचे क्या है वो देखना पड़ेगा, बोले ना। হ্যাঁ আমরা বলছি আরে জিনিসের দাম বাড়ছে কেন, बोले नहीं बनारस में ज्ञान पापी मस्जिद का नीचे क्या है वो देखना पड़ेगा। তার মানে কি, ওরা গোটা প্রজন্মকে, গোটা দেশবাসীকে যখন গোটা বিশ্ব বিজ্ঞানকে, প্রযুক্তিকে, শিক্ষাকে, সাহিত্যকে হাতিয়ার করে এগিয়ে যাচ্ছে, আকাশ থেকে মহাকাশে ছুটছে, তখন ওরা আমাদের ইতিহাসে আস্থা করে মাটি করে তার ভেতরে ঢোকাতে চাইছে আমাদের চিন্তাকে, আমাদের ভাবনাকে। এই জন্য পরিবার কল্পনা কমিশন স্বাধীনতার আগে ভাবনা হয়েছিল, নেতাজি সুভাষ বোসকে নিয়ে নেহেরু তৈরি করেছিলেন যে আমরা কি করে করবো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে। এখন আর কিছু শোনা যায় না। তাহলে আমাদের যা কিছু উন্নয়ন সেটা পরিকল্পিত হবে কি হবে না? সরকার যোজনা পর্ষদ তুলে দিল, কারণ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হয়। আর যদি জাতিকে ইতিহাসে নিয়ে যেতে হয় তাহলে ইতিহাসকে বিকৃত করতে হয়। সেখানে খুঁজে বার করছে কবে কবে কোথায় পানিপথে কি যুদ্ধ হয়েছিল, কবে হিন্দু মুসলমান কি করেছিল, এই নিয়ে করছে না। আরে আমাদের সভ্যতার ইতিহাস থরে থরে সাজানো আছে। রবীন্দ্রনাথ বলেছেন এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা কেন বলি, কারণ আমাদের পরতে পরতে পরনের যেরকম পরত হয়, এরকম আমাদের সভ্যতার পরত আছে। এক একটা যুগ, সব হুম পাঠান মুঘল এই সব এসছে, তারপরে এক দিকে দিন হয়েছে। এটাকে আমরা বলি মোজাইক। দেখবেন যখন হোটেল করলে যাবেন, দাঁড়ানোর জায়গায় যাবেন, তখন হচ্ছে পাথর পাল লাগানো থাকে, আর একটা হচ্ছে মোজাইক হয়, টুকরো টুকরো পাথর তাকে মিলিয়ে একসঙ্গে মসৃণ করে, দেখতে ভালো লাগে না রঙের। এই যে আর্মি ক্যামাফ্লেজ করার ড্রেস করে থাকে না, মিলিটারি যেটা ক্যামাফ্লেজ বলে, এক রঙের খাকি নয়, তাতে আলাদা রঙের, ওটাকে মোজাইক বলে। আমাদের ভারতের সভ্যতা ওরকম মোজাইক আছে।
বিজেপি কি করছে, তাতে ছেনি হাতুড়ি দিয়ে ওই মেজার থেকে বলছে সবুজ রংটা তুলতে হবে, লাল রংটা তুলতে হবে, খ্রিস্টানটাকে বার করতে হবে, মুসলমানকে শেষ করতে হবে। কখনো হয়? আমাদের দেশে এত নদীমাতৃক দেশ, গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা, এই সব নদী এসে ভারত মহাসাগরে মিলেছে, আলাদা নদীর ধারা। এখন অমিত শাহ, যোগী আর মোদী আর মোহন ভাগবত বলছে যে না, সব ধারা আলাদা আছে, গঙ্গার জলকে গঙ্গায় পাঠাতে হবে, যমুনার জলকে যমুনায় পাঠাতে হবে, গোদাবরীর জলকে কৃষ্ণার জলকে এসব আলাদা জায়গায় পাঠাতে হবে। ওই পাগল মরে যাবে, কিন্তু মহাসাগরের নদীর জলের ধারাকে আলাদা করে খুঁজে পাবি না। আমরা বলি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিধিদের মাঝে দেখো মিলন মহান। 10 কোষ দূরে গেলে আপনি লোকের গুলি পাল্টে যায়, 20 কোষ দূরে গেলে জল পাল্টে যায়, 50 কোষ দূরে গেলে লোকের খাবার পাল্টে যায়, 100 কোষ দূরে গেলে লোকের পোশাক পাল্টে যায়। কিন্তু আরএসএস হিন্দুত্বের নাম করে বলছে কিনা এই আলাদা খাবে কেন, ওই রকম জামা কাপড় পরবে কেন, ওই রকম ইবাদত করবে কেন, ও উপাসনা এইভাবে করবে কেন, এই নিয়ে তো ঝগড়া করছে। আর গণতন্ত্র মানে মেরি মার্জি, আমি কি খাবো কি খাবো না এটা কোন নেতা কোন দলের দেখার কথা না। কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও আমাদের দেশের সংবিধান এই অধিকার দেয়নি যে আমি ডাল যদি খাই, আমি মুগ ডাল খাচ্ছি কি ছোলার ডাল খাচ্ছি কি মসুর ডাল খাচ্ছি সেটা দেখবে। আমি আমিষ কি নিরামিষ সেটা দেখার দায়িত্ব সরকারের না। আমি যদি মাছ খাই, আমি কাতলা খাচ্ছি না রুই খাচ্ছি না ট্যাংরা খাচ্ছি না কই খাচ্ছি, এটা দেখার অধিকার কারণ নেই। হ্যাঁ, দেখার অধিকার আছে। যে মানুষ খেতে পাচ্ছে না, তার রেশন কার্ড নেই কেন, তার রেশন কার্ড থাকলেও রেশন নেই কেন, তার ঘরে চাল নেই কেন, তার বাজারের থলেতে ঝুড়িতে সবজি নেই কেন, তার ছেলেটা অপুষ্টিতে কেন ভুগছে, অনাহারে কেন মারা যাচ্ছে, এটাই হচ্ছে তফাৎ। লাল ঝান্ডা নিয়ে আমরাই বলেছিলাম খাদ্যের অধিকার। ইউপিএর সময় খাদ্য অধিকার আইন পাস হলো, প্রত্যেক মানুষের খাওয়ার অধিকার চাই। আমরা বলেছিলাম শিক্ষার অধিকার, তার জন্য দিল্লিতে পার্লামেন্টে আইন হলো শিক্ষার অধিকার। আমরা বলেছিলাম জানার অধিকার, তথ্যের অধিকার, এই জন্য আরটিআই আইন হলো, রাইট টু ইনফরমেশন, এগুলো হচ্ছে অধিকার। আর অধিকার যখন বলি তখন সবার জন্য বলি, আর অধিকার যখন কেড়ে নেয় তখন বলে মাদ্রাসাটাকে ভেঙে দাও, স্কুলটা থাকবে। আসলে ওরা স্কুল রাখবে না, মাদ্রাসাও রাখবে না, কিন্তু এক একটা করে বাঁচে না, আলাদা করে করে। আজকে ওর ঘর ভাঙছে বুলডোজারে, কালকে আপনার ঘর বুলডোজারে ভাঙবে, তারপরে আপনার ঘর ভাঙবে। এই জন্য জোট মানে ঐক্যবদ্ধ মানে যদি ওর ঘরে আক্রমণ হয়, বাকি সব ঘরের মানুষ এসে বলবে তোমার কোনো অধিকার নেই ওর ঘরে আক্রমণ করার। আজকে আমার ঘরে ঢুকে বলছে তোমার ফ্রিজে কি আছে, তোমার টিফিন বক্সে কি আছে, তবেই তো মব লিঞ্চিং করছে। কোনদিন তোমাকে তুমি বলনি তোমার ছেলে কাঁদছে কেন, তোমার ঘরে দুধ নেই কেন, তোমার ছেলে কাঁদছে কেন, তোমার ঘরে রান্না হয়নি কেন, তোমার উনুন চলেনি কেন, কিন্তু কে কি খাচ্ছে এই নিয়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে বিভেদের রাজনীতি। যত মত তত পথ, গণতন্ত্র মানে তাই। সবার মতকে সবার পথকে শ্রদ্ধা করতে হয়। ওরা বলছে না ইউনিফর্মিটি, ওই যে মাঝখানে বললো না মোদী পুলিশ কমিশনের বৈঠক, পুলিশের সম্মেলন গোটা দেশে। আমরা বলছি পুলিশ রিফর্ম, পুলিশকে মানুষের যোগ্য হতে হবে। ইংরেজ আমলের মতো পুলিশ না, শাসকের দালাল না, সরকারের দালাল না, তার জন্য পুলিশকে রিফর্ম করতে হবে। জনগণের পুলিশ হতে হবে। ধর্ষককে ধরতে হবে, ধর্ষককে পার হতে পারবে না। তোলাবাজকে ধরতে হবে, তোলাবাজকে পার হতে পারবে না। বিজেপি পুলিশ রিফর্মের কথা বলছে না, কি বলছে বলে পুলিশ ইউনিফর্ম, বলছে আলাদা পুলিশের আলাদা ইউনিফর্ম কেন হবে, সবার এক রকম ইউনিফর্ম হবে। দুদিন পরে বলবে সব স্কুলের আলাদা ইউনিফর্ম কেন, সব স্কুলের এক ইউনিফর্ম হবে। ওই যে ইউনিফর্ম সিলেক্ট করে বলছে না, তার মানে তাই। আমাদের আদিবাসীদের নিজস্ব রীতিনীতি আছে, মুসলমানদের নিজস্ব পারিবারিক রীতিনীতির ধারা আছে, খ্রিস্টানদের নিজস্ব আছে। একই হিন্দু, কর্ণাটকে একরকম ধারা আছে,
আন্ধ্রপ্রদেশে অন্য রকমের আছে, রাজস্থানে যা ধারা আছে বাংলাটা আলাদা আছে, এটাই তো বৈচিত্র্য। কিন্তু ওরা ইউনিফর্মিটির নাম করে বলছে সব এক রকমের হবে, একেবারে টানের ভুল, সবাইকে একরকম হবে, এখানেই তফাৎ। আমরা বলি ইকুয়ালিটি, সাম্য, সমতা, সবার সমান অধিকার হবে। আর ওরা বলে না, সবাইকে দেখতে একরকম হবে, সবার পোশাক একরকম হবে, হিন্দি হিন্দু হিন্দুস্তান, সবার ভাষা এক, ধর্ম এক, জাতি এক, পোশাক এক, দল এক, নেতা এক। এইটাকেই বলে স্বৈরতন্ত্র, এটাকেই বলে ফ্যাসিবাদ। আমরা এটাকে রুখতে চাইছি। আমরা সব মানুষ তার অধিকার নিয়ে যাতে বাঁচতে চায় তার জন্য চেষ্টা করছি। আমি অনেকগুলো কথা বললাম যেগুলো আপনাদের ভোটের দরকার নেই, কিন্তু এইগুলোকে বুঝতে হবে। আজকে আমাদের দেশ এই চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটা বাগানে যখন আপনি যান, এই যে ফুলের তোড়া দিল, তাতে পাতা আছে, ফুল আছে, সাদা রঙের ফুল আছে, লাল রঙের ফুল আছে, সবুজ রঙের পাতা আছে, হলুদ রঙের পাতা আছে, রানী কালারের ফুল আছে, তাই তো? বাগানে গেলে তোড়াই যায়, তোড়া গেলে ফুল তোড়া গেলে তো মুখে, তাতে সব রঙের ফুল মনে হয়। ওরা বলছে না, এই সব রং দুরং থাকবে না, এই বৈচিত্র্য থাকবে না। শিক্ষার বৈরীকরণের মানে তাই, মগজের মধ্যে বৈরীকরণের মানে তাই যে সব এক রং হতে হবে। তবে সব এক রং শ্রাদ্ধের বাড়িতে হয়, বিয়ের বাড়িতে হয় না। সবাইকে নিয়ে আনন্দ করতে হলে, উৎসব করতে হলে এই সব রঙের মিলন দরকার। এই জোট সেই গ্যারান্টি দিচ্ছে। আগামী 2024-এ গোটা দেশে পার্লামেন্টের নির্বাচন আছে। সেই নির্বাচনের আগে আমাদের দেশের চেহারা কি হবে, মানুষের অধিকার কি হবে, আমাদের দেশের যৌবনের ভবিষ্যৎ কি হবে, আমাদের অনাগত প্রজন্মের জন্য দেশের চেহারা কি হবে। এই লুটের বিরুদ্ধে, এই মুনাফাখোরির বিরুদ্ধে, এই চোরাবাজির বিরুদ্ধে, এই মস্তানবাজের বিরুদ্ধে গণতান্ত্রিক পরিবেশে সম্প্রীতির আবহাওয়ায় আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে উঠবে। সবার অধিকারকে আমরা স্বীকৃতি দেব, তার কাজে, তার শিক্ষার, তার বাসস্থানের, তার উন্নয়নের হক সবাই পাবে। এই জন্যই বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থীকে আপনাদের জয়ী করতে হবে। এই এলাকায় প্রার্থী খুব কম কথা বললেন, আমার জন্য তাকে ছেড়ে দিলেন শৈলেন্দ্র চন্দ্রনাথ, কাস্তেরা তারা। অন্যত্র এই জায়গায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আছে, হাত ছেড়লেন। এই জোটের প্রার্থীদের আপনারা জয়ী করবেন, যাতে আমরা দাঁড়িয়ে এই শোষণের চাতাকল থেকে মুক্ত হতে পারি, এই লুঠের রাজত্ব থেকে মুক্ত হতে পারি, আর্থিক আবার তার নিজের স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে পারে, গর্বের সঙ্গে মাথা তুলে বলতে পারে, যেমন বাম আমলে বলতাম, কর্মক্ষেত্রে হোক, শিক্ষায় হোক, জনশিক্ষায় হোক, সাক্ষরতায় হোক, গ্রামোন্নয়নে হোক, বিকেন্দ্রীকরণে হোক, গোটা দেশের সামনের সারিতে ত্রিপুরা ছিল, আবার ত্রিপুরা সামনের সারিতে আসবে, সেটা আলোচনা করবেন। কিন্তু আমি বলে গেলাম, আপনি বক্তৃতা করে দিলেন, আমি ভাষণ দিলাম, আপনি আসন দিয়ে দিলেন, এত সহজ না। লড়াইটা তীব্র হবে। যতদিন সামনে আসবে গুজব হবে, টাকা বিলি করবে, মিথ্যাচার করবে, গুজব করে ভাগ বাটোয়ারা করার চেষ্টা করবে, কিছু জুলুম, কিছু মিথ্যাচার করবে। কালকেই ধর্মনগরে আমাদের কর্মীদেরকে অবরোধ করার চেষ্টা করেছিল, আমাদের কর্মীরা অমিতাভ নেতৃত্বে গিয়ে তারপরে রাস্তা অবরোধ করেছে, তারপর ওদের অবরোধ তুলতে আমরা বাধ্য করেছি। আবার পুলিশ গিয়ে উল্টে লাঠি চালিয়েছে, কিন্তু পুলিশের লাঠিতে আমাদের কর্মীরা যায়নি। কারণ ভোটের দিন পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত একেবারে কেল্লা সামলাতে হবে, লড়তে হবে। হবে লড়াই। কেউ তো বলছে আমরা তো ঠিক আছি, এ তারাই ঠিক আছে, কেউ বাইরে থেকে যে কেউ না আসে, বাইরে থেকে কেউ না আসে। এই জন্য আমি তো পুরো দিনের লোক, এখন সব নতুন নতুন গান বেরোচ্ছে। আমার বয়সী লোকরা বুঝলেন, একটা ববি সিনেমা ছিল না, তার একটা গান ছিল, বাহার সে কোই অন্দর না আ সকে আর অন্দর সে কোই বাহার না যা সকে। তাহলে ভোটের দিনে গন্ডগোল কাটানোর জন্য যাতে বাহার সে কোই অন্দর না আ সকে তার ব্যবস্থা আমরা করবেন। কোনো না আসে, তাও যদি লোভে প্রয়োগ, ফাঁদ প্রয়োগ, যদি কেউ বাহার সে অন্দর আ গয়া, তব क्या होगा? তারপরে আপনাদের দায়িত্ব
পুলিশের দায়িত্ব হচ্ছে এটা দেখা বাহার সে কোই अंदर না आ सके আর যদি বাইরে থেকে अंदर যদি চলে আসে তাহলে अंदर से फिर बाहर না जा सके তার ব্যবস্থা আমরা করব হবে তো কেউ কেউ বলছে না ভোট তো হয়ে যাক তারপরে তো গণনা কেন্দ্রে গিয়ে বাক্স পাল্টে বলছে না जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदला जाएगा इनकलाब डर गया जो डर गया সে মর গিয়া সুতরাং ভয় পেতে নেই ভয়কে জয় করতে হয় আজকে দক্ষিণ ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা মানুষ ভয়কে জয় করেছে যেখান থেকে বলেছিল ঘর থেকে করবে না মিছিল করবে না মিছিল করলে ঘরে আক্রমণ করবে এসব জায়গায় হয়েছে ধর্মের নামে হামলা করেছে মসজিদ ভেঙেছে মুসলমানদেরকে প্রথমে শত্রু বানিয়েছে ত্রিপুরার সংস্কৃতি ছিল না এটা বাংলার সংস্কৃতি ছিল না এটা জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে আমাদের জাতিসত্তা নিয়ে গর্ব করেছি দেশ ভাগ হয়েছে কিন্তু মানুষের মন ভাগ হয়নি এই বাংলাদেশের মানুষ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই করেছে ভাষার নামে লড়াই হয়েছে যারা মনে করেছিল हमारे अभी एमडीसी के विद्युत देव ब्रह्मा जी डिस्ट्रिक्ट जनरल सेक्रेटरी खोवाई समीर कुमार दास जी वेस्ट बंगाल से आए हमारे कुछ नहीं करता है कुछ करता ही नहीं है बस नफरत 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 और आपका काम है पूछो अंडा का दाम अंडा में कितने एक 4 अंडा कितने रुपए में मिलता है हाँ? पहले कितने में मिलता था उससे पहले 1 साल पहले 5 साल पहले फिर 50% इंक्रीज हुआ दूध का दाम कितना है 50% इंक्रीज गेहूं चावल सरसों तेल को इतना महंगा कर दिया मोदी ने कि खाने का प्लेट से निकाल के सिर्फ कान में डालने लायक छोड़ दिया है सही है कि नहीं हम तो नहीं खाते भाई साहब सरसों मोदी ने तो सिर्फ कान में भी जो बीवी बोलती इतना ज्यादा कान में मत डालो बहुत महंगा हो गया है गरीब का जितने भी हक है त्रिपुरा में सबसे ज्यादा सबसे कम लेबर को पैसा त्रिपुरा में दिया जाता है 160 रुपए के आसपास उसी तरह से चाय बगान में उसी तरह से मनरेगा में अस्पताल के बिल्डिंग बनते हैं डॉक्टर्स नहीं है स्कूल्स बनते हैं टीचर्स नहीं है लड़ाई इसकी हमने कहा कि हम पुराना पेंशन स्कीम लाएंगे 100 यूनिट बिजली फ्री देंगे 500 रुपए सिलेंडर गैस सिलेंडर देंगे क्योंकि जब आप गरीब आदमी को मदद करोगे तो वो अपना परिवार को देखेगा आया ना आप एक तरफ देख लीजिए मानिक सरकार जी जितेंद्र चौधरी जी बिरजीत सिन्हा सुदीप वर्मन मंच में देख लीजिए तपन जी हैं बदरुज्जमान को देख लो नेपाल जी को देख लो शरीफ लोग है ना बीजेपी की तरफ देख लो सुशांत रतनलाल राम प्रसाद पाल तो ये गुंडों की फौज है क्या ये कोई जेल से निकाल के ले आए क्या इन सब लोगों को कुछ दिन पहले इस ग्राउंड में एक बच्ची का लाश मिला आपको मालूम है थाना कहां है पुलिस स्टेशन कहां है लेकिन कोई गरीब की बच्ची है तो वो कुछ महीने नहीं रखता है भाजपा को इसी ग्राउंड में थाने के सामने हमारे एक गरीब बच्ची का जो लाश मिलता है और थाना कुछ नहीं करता है पापिया चेहरा में हमारी बच्ची का रेप होता है भगवान दास के बेटा के माध्यम से कुछ नहीं होता है गलत है कि सही है
ये है भाजपा जिसमें आम जनता का कोई हक नहीं है। हमारी बेटी की कोई इज्जत नहीं है, कोई इज्जत नहीं है कि इसका जो है एक भगवान दास का बेटा रेप करता है, हमारी बच्ची का कोई कार्रवाई नहीं होती है, एफआईआर तक नहीं होता है। चलो आप देख लीजिए, इस तरह के गुंडों को आप भगाइए। मेसी का फुटबॉल का किक देखे हो ना, तो किक करो बीजेपी को, किक देम आउट ऑफ त्रिपुरा। बीजेपी को मेसी वाला किक देके भगाइए। मैं इसलिए कह रहा हूं, मैं इनको झारखंड से जानता हूं, पूरा देश में देखता हूं। इनके प्रधानमंत्री झूठ के सरदार हैं, अमित शाह झूठ के राजकुमार हैं, पूरा जो है आरएसएस बीजेपी झूठ एक गैंग के रूप में काम करता है। तो मैं आपसे अनुरोध करता हूं, जैसे मानिक सरकार साहब ने कहा, आप डरिए मत। चुनाव का दिन हर बूथ के सामने वीडियो ऑन करके लाइव चलाओ। बात समझ रहे ना? लड़ाई मत करो, लाइव करो। बीजेपी के जो चुपचाप मोबाइल फोन आकर के लाइव करो बूथ में, और हम लोग को भेजो कंट्रोल रूम, इसको जो हम लोग इसको जो ठीक करेंगे। डरना नहीं है, लड़ाई बूथ पे होगी। और कांग्रेस और सीपीएम के साथीगण से बच्चे लोग, जितने भी आप लोग हैं, हम लोग एक हैं, एक हाथ मुट्ठी के साथ में लड़िए, क्योंकि हमारा भविष्य, हमारा बच्चे का भविष्य, माताएं की इज्जत, बेटियों की इज्जत, नौकरी सब दांव पर है। हेलीकॉप्टर में आता है भाई साहब, हेलीकॉप्टर में। हम लोग क्या है, गाड़ी में, ट्रेन में। आप और हम जैसे एक ही हैं। ये हवाई जहाज से आता है, हेलीकॉप्टर से, सुना कि बहुत पैसे लेके आता है। ये हेलीकॉप्टर इसका बाप का नहीं है, ये आपका पैसे का है। ये आपका पैसे से लेकर के सत्ता में आकर के हेलीकॉप्टर में घूमता है। उसी आदमी को जो है ना फुटपाथ पे ले आओ, और आपके पास हो शक्ति है। हमने प्रॉमिस किया था कि 50,000 नौकरी जो वैकेंसीज है, 50,000 जो त्रिपुरा में, उसको पूरा करेंगे। गैस का सिलेंडर के लिए हम लोग पूरी तरह से 5 साल में उसको 500 रुपए तक लाने का कोशिश करेंगे। ताली तो मजा आ गया, जैसे सिद्धू जी बोलते ठोक डाली। सबसे इंपॉर्टेंट चीज है, देखिए, सबसे महत्वपूर्ण बात यह है, हमारे पास, आपके पास आदिवासी समाज का सबसे बड़ा लीडर है। आया ना? क्या नाम? आपका सीपीएम का सबसे बड़ा लीडर जो आदिवासी समाज का, क्या नाम है? नाम बताइए। सुनाई नहीं दे रहा है? तो मैं बता रहा हूं कि इस प्रदेश का मुख्यमंत्री वामपंथी का होगा और एक आदिवासी मुख्यमंत्री होगा। और जाकर बोल देना जितने भी ढोंगी लोग हैं कि असली आदिवासी मुख्यमंत्री जो भूमिपुत्र है, वो इस गठबंधन का एक लीडर होगा। क्या नाम है, फिर से बताइए। जोर से बोलो यार, हमारी तरफ क्या दुश्मनी चल रहा है? सुनाई नहीं दे रहा है? तो आपकी सरकार बनेगी। ऐसा लीडर को चुनिए, ऐसा पार्टी को चुनिए। वीरजीत सिन्हा को देख लीजिए, हमेशा आपके साथ लड़ते हैं। तपन जी को देख लीजिए, हमेशा आपके साथ। हमारे भाई कृष्णेंदु जी जो चंडीपुर से लड़ रहे हैं, ये है असली लीडर का पहचान, जो आपके साथ खड़ा रहता है। तो आखिरी में मैं यही कहूंगा, मैं तो एक पूर्व आईपीएस ऑफिसर था, अगर हमारे ऊपर ये लोग चुपके से पत्थर और लाठी पत्थर चला सकते हैं, तो इस दिन पहले उसका हत्या होता है, उसकी परिस्थिति होती है। आप बात समझ रहे ना? जब हम जैसे व्यक्ति को ये लोग हमला करने के लिए डरते नहीं है, तो आप सब आम जनता जो बेचारे अपने रोजी रोटी कमा रहे, उनका क्या सुरक्षा है? तो गुंडों को भगाओ। प्रॉमिस? जोर से बोलो कि भारतीय गुंडा पार्टी को आप भगाओगे। जोर से बोलो कि भारतीय गुंडा पार्टी को भगाएंगे।
इसी शब्दों के साथ जैसे राहुल गांधी जी हमेशा बोलते हैं, भारत जोड़ो यात्रा के दरमियान डरिए मत, बीजेपी 5 में समेट, अगर बीजेपी को 5 में मिला तो बहुत उनके लिए बहुत बड़ा काम हो जाएगा। 5 के नीचे इसको रखना है और चंदीपुर और कोयलासौर में क्या करना है, जमानत जब्त कराना है। एग्रीड? कोयलासौर और चंदीपुर में क्या करोगे, जमानत जब्त करोगे। तो इसी शब्दों के साथ मुझे पूरा विश्वास है, फिर से त्रिपुरा में एक जनता की सरकार स्थापित होगी। एक लाल रंग और एक तिरंगा जो है, एक तरफ लाल झंडा एक तरफ तिरंगा झंडा, और आप सब लोग जाएंगे अगरतला शपथ ग्रहण के लिए जब एक जनता की सरकार आएगी। और मुझे पूरा विश्वास है कि आप लोग निराश नहीं होंगे। इस भीड़ को देख करके मैं एक ही चीज कह सकता हूं कि मोदी जी कल आना का प्रोग्राम कैंसिल कर दो। क्या फालतू में जो है भारत सरकार का प्लेन मिलकर तेल क्यों खर्च कर रहे हो? हार रहे हो मोदी, मिस्टर मोदी हार रहे हो। 11-13 को टिकट कट कर दो, कैंसिलेशन फीस हम दे देंगे। थैंक यू वेरी मच, बहुत बहुत धन्यवाद। आप सब लोग को नमस्कार, प्रणाम, सत श्री अकाल, आदाब। आरएसएस के मुख्यालय में घुस गया। ये भारतीय झूठी पार्टी का यही काम है, हिंदू मुस्लिम सुबह शाम, बस कुछ नहीं करेगा। বলেছি আমরা 200 দিন কাজ মানরেগাতে আমরা দেব ত্রিপুরাতে। এরা কি করেছে? যখন ছিল ওদের সরকার তখন বামফ্রন্টের আমলে 88 ডেজ 90 দিন মানরেগার কাজ হতো। আর বিজেপির সময় কি হয়েছে? বিজেপির সময় দুর্নীতি ছাড়া প্রত্যেকের কাজ কিনে নিয়েছে, কাজ দিচ্ছে না, বলছে আগে বিজেপির ঝান্ডা তোমার বাড়িতে লাগাও, তারপর না তোমাকে কাজ দেবো। কেন? এটা তোমার বাপের কানুন। ये कानून हमारे देश की पार्लियामेंट ने पारित किया। आज नौकरी नहीं है, आज काम नहीं है, आज जिंदा रहने के लिए विशेषकर हमारे जो बहनें हैं, আপনারা জানেন আপনারা সব রেগার কাজে আপনারা নিজের পরিবারদের চালাচ্ছেন, কিন্তু আজকের বাজেটে এই মোদী সরকারের যা বাজেট ওরা পার্লামেন্টে পাস করেছে, আমার প্রিয় বোন ভাইরা আপনারা জেনে নিন সেই বাজেটে মানরেগার যেখানে 1,13,000 ছিল, এবার শুধু 60,000 কোটি টাকা দিয়েছে, কেটে দিয়েছে। 30% বেশি মানরেগার টাকা কেটে দিয়েছে। তাহলে ত্রিপুরার মধ্যে তার দায়িত্ব কে নেবে? এই সরকার চাকরি তো দিচ্ছেই না, আর সাথে সাথে যা কানুন আছে সেটা শেষ করছে। কালকে নাড্ডা এসে বড় বড় কথা ট্রাইবেলের জন্য বলেছে, লজ্জা নেই? এই পুরো দেশে আজকে আমাদের সংবিধানের অধিকার আছে, আমাদের ট্রাইবেলের জন্য আলাদা কানুন আছে, কিন্তু এই বিজেপি সরকার পুরো দেশে ট্রাইবেলের উপর বুলডোজার চালাচ্ছে। আমরা জানি ঝাড়খণ্ডে
মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে, প্রত্যেক জায়গা যেখানে ট্রাইবাল আছে, যে কোনো সরকার, সেখানে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি, সেই নীতি কি পরিণাম হচ্ছে কি ট্রাইবালের ফরেস্ট ল্যান্ড ওরা নিয়ে নিচ্ছে প্রাইভেট প্রজেক্টের জন্য। আপনারা ভাবতে পারেন আজকে আদানির জন্য, আম্বানির জন্য আমাদের যে ফরেস্ট রাইটস কানুন আছে সেটা শেষ করে দিয়ে সেই জমিনটা দিয়ে ট্রাইবালকে বেদখল করে দিচ্ছে বিজেপি সরকার, যা দিল্লিতে বসে আছে। আর এখানে এসে ট্রাইবালের বড় বড় কথা বলছে ফরেস্ট রাইটস অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন। আজকে আমি চ্যালেঞ্জ করছি এই ত্রিপুরা বিজেপি সরকারকে, আমরা চ্যালেঞ্জ করছি এই ত্রিপুরার মাটিতে যা ফরেস্ট রাইটস হয়েছে তাতে শেষ করার চক্রান্ত হচ্ছে। আমি শুনেছি এখানে অনেক ট্রাইবাল এলাকায় এরা মাইকিং করেছে আর বলেছে कि कार अधिकार नहीं कि फॉरेस्टेर मध्य जा वस्तु আছে, जा लघु वस्तु है, उस पर कोई हाथ नहीं लगा सकता है। ये सुना है हमने, ये सुना है हमने कि जहां जहां रबर प्लांटेशन है, उस रबर प्लांटेशन का जो अधिकार लेफ्ट फ्रंट ने दिया है, ये बीजेपी सरकार उस अधिकार को समाप्त करने का प्रयास और तैयारी कर रही है। और आज ट्राइबल की बात कर रहे हैं। हम आपको कहना चाहते हैं मेरे प्रिय साथियों, ये पूरे देश का इतिहास ट्राइबल कम्युनिटीज की कुर्बानी के साथ जुड़ी हुई है। ये जो आजादी का संघर्ष हुआ, जिसमें आदिवासी पूरे देश भर में इस देश की आजादी के लिए लड़ लड़ के कुर्बानी देकर ये देश को आजाद किया, एक साथ मिलकर। और आज अगर आदिवासियों की जमीन को छीनकर, प्राइवेट प्रोजेक्ट्स को छीनकर, आदिवासियों की स्टूडेंट्स के अधिकारों को छीनकर डिजिटल इंडिया, अरे क्या है डिजिटल इंडिया? हम लोगों ने सर्वे किया है, उस डिजिटल इंडिया में 90% ट्राइबल परिवारों की बच्चों को कोई फोन नहीं है। कौन ये पढ़ सकता है? कौन पढ़ सकता है? क्या है तुम्हारा डिजिटल इंडिया जो इस देश के गरीबों के लिए, इस देश के आदिवासियों के लिए, इस देश के दलितों के लिए? तुमने डिजिटल इंडिया नहीं, तुमने शोषण का इंडिया, शोषण का काल तुमने यहां लागू किया। ये क्या अमृतकाल है? महंगाई बढ़ रही है, लेकिन 90,000 करोड़ रुपया तुमने काट लिया है। बेरोजगारी बढ़ रही है, लेकिन बेरोजगारी के लिए तुम्हारा बजट में कोई बात नहीं है। महिलाओं के ऊपर अत्याचार बढ़ रहा है, लेकिन महिलाओं के लिए तुम क्या कहना चाहते हो? यही त्रिपुरा के अंदर जब कोई महिला थाना में जाती है अत्याचार की शिकार होकर, तो बीजेपी की गुंडा वाहिनी महिलाओं की आवाज को दबाने के लिए उस अत्याचारी के साथ देते हैं, उस गुंडा वाहिनी के साथ देते हैं। ये है यहाँ के रिकॉर्ड। তার বিকল্প দরকার। আর আজকে সেই বিকল্প তৈরি হয়েছে ত্রিপুরাতে। আর আপনাদের সাহস, আপনাদের শক্তি, ये बीजेपी का गैर संवैधानिक, गैर कानूनी संविधान को समाप्त करने के लिए जो बीजेपी का बुलडोजर चल रहा है, मेरे प्रिय साथियों, ये बुलडोजर के सामने त्रिपुरा की जनता खड़ी होकर इस बुलडोजर को रोकेगी। ये स्पष्ट है, ये आपकी शक्ति है, ये आपकी एकता है। और ये दोनों कंस्टिट्यूएंसीज में, ये मनु बाजार और साथ वाली सबरूम की कंस्टिट्यूएंसी में कॉमरेड प्रभात चौधरी, कॉमरेड जितेंद्र चौधरी, जो संघर्षों की झंडा को लेकर
पिछले 5 साल ये बीजेपी की दमनकारी नीतियों को चुनौती दिया है। आज ये दोनों साथी हमारे प्रतिनिधि के रूप में सिर्फ नहीं, आपकी समर्थन से ये जीते हुए एमएलए के रूप में आज आपके सामने प्रस्तुत है। आपकी समर्थन से, आपकी वोट से अगले 16 तारीख को भारी बहुमत से ये दोनों हमारे साथी जीतकर इस बीजेपी की कुशासन को समाप्त करने की जो सरकार बनेगी उसमें वो आगे बढ़ेगी। आपका जोश है, आपका जोश है, हमारा होश भी है। रोश, जोश और होश, और उसके आधार पर एक एक बूथ पर खड़े होकर मेरे प्रिय साथियों, हमारी शक्ति है, हमारी एकता है, हमारी दृढ़ता है, ये कोई समाप्त नहीं कर सकता है। आपने आज इस सभा में आकर तमाम बंधनों को तोड़कर आप यहाँ उपस्थित हुए हैं। आप सबको मेरी सलाम, मेरा स्नेह, मेरी इज्जत, आप सबको मैं सलाम करती हूँ कि इतने दिनों की संघर्ष से आप आगे बढ़े हैं और आने वाले दिनों में इस शक्ति के आधार पर आप बीजेपी को पराजित करेंगे और बीजेपी की एक एक लीडर को कहेंगे बाय बाय, टाटा, आपके बहुत बहुत धन्यवाद। इनकलाब जिंदाबाद।
মানরেগার ব্যাপারে আমরা বলেছি আমরা 200 দিন কাজ মানরেগাতে আমরা দেব ত্রিপুরাতে। এরা কি করেছে যখন ছিল ওদের সরকার? তখন বামফ্রন্টের আমলে 88 ডেজ ভারতীয় মজদুর সংঘের স্লোগান ভারত মাতা কি জয়। এদেরকে পুলিশ ধরবে না, থানা ধরবে না, এদের বিচার হবে না। গত 5টি বছর এই ত্রিপুরাজ্যে হাজার হাজার মানুষ প্রতিদিন ভারতীয় জনতা পার্টি আইপিএফ জোট সরকার আসার পর থেকে এই ত্রিপুরাজ্য নিরীহ মানুষ লাঞ্ছিত হয়েছে, ত্রিপুরার মাটি রক্তাক্ত হয়েছে, অপমানিত হয়েছে। কিন্তু এটাও তো হওয়ার কথা ছিল না। কথা তো ছিল বিজেপির সরকার তৈরি হলে পরে ডাবল ইঞ্জিনের সরকার হবে। কে কথাগুলি বলেছেন? ত্রিপুরা যে যারা মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছেন এদের কথা তাদেরকেও কেউ চিনতেন না, তারা কথাগুলি বলেননি। তারা বললেও মানুষ বিশ্বাস করতেন না। দিল্লি থেকে উড়ে এসেছে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি দিল্লির এইমস হাসপাতালে মনুষ্য ভর্তি, তাকে ডাবল ডোজ ইনজেকশন দিয়ে বিশেষ বিমানে উড়িয়ে আনা হয়েছে। কয়েকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনা হয়েছে, এখনো আসছে এই রাজ্যের মানুষকে বোঝানোর জন্য কেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের প্রতিরক্ষা মন্ত্রী তারা কথা দিয়ে যাচ্ছেন এই ত্রিপুরা যে 200 দিন কাজ হবে, 340 টাকা মজুরি হবে, প্রথম বছরে 50,000 চাকরি, 5 বছরে 7 লাখ চাকরি হবে। এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন দ্বিগুণ আড়াই গুণের বেশি হবে। এ রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে কলেজ হবে, প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় হবে। একটা দুটা না, 299টা প্রতিশ্রুতি আমাদের শোনানো হলো। প্রথম মন্ত্রিসভাতেই সমস্ত সিদ্ধান্ত কার্যকরী করার জন্য উদ্যোগ হবে, কাজ শুরু হবে। এরপরে শোনানো হলো 100 দিন লাগবে। 100 দিন চলে যাওয়ার পরে শোনানো হলো 1 বছর লাগবে। 1 বছর যাওয়ার পরে বলা হলো 3 বছরের মধ্যে ত্রিপুরা মডেল হয়ে যাবে। আর যিনি বললেন মডেল হয়ে যাবে, তিনি মডেল হয়ে ত্রিপুরা ছেড়ে চলে গেলেন। আজকে 5 বছর শেষ। এই ঠক বাটপার প্রবঞ্চকরা যারা ত্রিপুরাজ্যের মানুষের অধিকার কেড়েছে, গণতন্ত্র কেড়েছে, রোজগার কেড়েছে, ত্রিপুরাজ্যের প্রত্যেকটা দপ্তরে দুর্নীতির মহাসাগর তৈরি করেছে, তারা আবার সেই প্রতারণার দলিল নিয়ে আসছে। সুদীপ বাবু এখানে বলে গেছেন তাদের সংকল্পপত্র। আমি বলে ভারতীয় জনতা পার্টির এটা হলো আত্মসমর্পণের স্বরলিপি, শ্মশান যাত্রার লিপিনামা। কেন কথাটা বলছি? গত বিধানসভা নির্বাচনে তাদের প্রতিশ্রুতি বা তাদের বিশদ ডকুমেন্ট ছিল 299টা, আর এইবার মাত্র 24টা। আর এই 24টাতে বেকারের কথা একটাও নাই। গতবারে 7 লক্ষ চাকরি দেবেন বললেন, এবার 60টি চাকরির কথা বলা নাই। এবং
সমস্ত মিথ্যা দলিল। কি বলেছে এই সংকল্পপত্রে? প্রথম মিথ্যে কথা হলো তাদের সভাপতি जेपी नड्डा বলছেন त्रिपुरा में 340 रुपया मिनिमम वेज हम चालू किया। चालू হয়েছে কি বলেন? রেগা 340 টাকা চালু হয়েছে, আর এরা বলছে 340 টাকা চালু হয়েছে। শিক্ষক কর্মচারীদের বলছে সপ্তম বেতন কমিশন চালু কিয়া। শিক্ষক কর্মচারীরা যারা দূর দূর থেকে শুনছেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের কি সপ্তম বেতন কমিশন পেয়েছেন? আপনারা পাননি? কি কৃষক, কি ক্ষেত মজুর, কি দিন মজুর, কি যুবক, কি আমাদের রাজ্যের ট্রাইবেলরা, কোন অংশের মানুষের কোন প্রতিশ্রুতি তারা পালন করেনি। 5 বছর আগে এই মিথ্যার উপর ভর করে ক্ষমতা এসেছে। গত 5 বছর অনবরত প্রতিদিন মিথ্যা বলেছে, আবার সেই মিথ্যার দলিল উপস্থিত করেছে। কি বলছেন? এদের কয়েকটা প্রতিশ্রুতি শুনলে গাধাও হাসবে, গুড়াও হাসবে, ওই ছাগলও হাসবে। কি বলছে শুনুন। বলছে যে গন্ডাছড়াতে বিশ্ববিদ্যালয় করবে। আরে বাবা, যদি আমবাসাতে বিশ্ববিদ্যালয় করবে বললে বিশ্বাস করতাম। গন্ডাছড়াতে, মনুবাজারে যদি বলতো বিশ্ববিদ্যালয় করবে, আমরা তবু ধরে নিতাম না। মনুবাজার তো প্রপার জায়গা, গন্ডাছড়াতে বিশ্ববিদ্যালয়। আরো কি বলছে? প্রস্তাবিত 125তম সংবিধান সংশোধনী বিলের এখতিয়ারের মধ্যে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে বৃহত্তর স্বায়ত্ত শাসন এবং অতিরিক্ত আইনি, নির্বাহী, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা করবে। 5 বছর কে তোমাদের বাধা দিয়েছিল? গত 5 বছর আগে আইপিএফটির নেতা প্রয়াত এনসি দেববর্মা মেভার কুমার জমাতিয়াকে ডানে বামে বসিয়ে কি বলা হয়েছিল? মেভার কুমার জমাতিয়া এনসি ত্রিপুরা কি বলেছিলেন? ভারতীয় জনতা পার্টিকে যদি ভোট দেয়া হয়, সরকারে আনা ব্যবস্থা করা হয়, 6 মাসের মধ্যে ত্রিপুরা লেন হবে। তালদমনি বিসিংহ ত্রিপুরা লেন নাই। বিজেপি নিয়ে ভীষণ ডকুমেন্ট নিয়ে, ডাবল ইঞ্জিন নিয়ে, 299টা যত সুবিধা, যত নাই বিনিয়োগে ত্রিপুরা লেন মানে কাতাল রাজধানী, কাতাল জেলা, কাতাল মহকুমা, কাতাল ব্লক, কাতাল পুলিশ ব্যাটালিয়ন, হাজার হাজার চাকরি। সুয়ানমতো চাকরি রবি ঠগরমা গেলা। এইসব জোয়ান টংলা বুড়া বুড়ি যত চাকরি মাখলাই নাই, নখ হোক বুড়ুন নাই বড় টংলা। এই বটখরা এখন আবার বলছে জনজাতিদের জন্য এডিসির হাতে ক্ষমতা। এডিসি এলাকার এই ত্রিপুরা জনজাতি বিকাশ যোজনা করে তপশিলি জাতি পরিবারকে দেওয়ার জন্য 5,000 বার্ষিক আর্থিক সহায়তা। এডিসির ভিলেজ কমিটিকে একটা নয়া পয়সা দেয় না, ভোট করে না। আজকে আবার এডিসি নিয়ে কথাগুলি বলার এদের মরদ আছে। আজ থেকে বছর খানেক আগে নির্মলা সীতারামন তার যে অর্থমন্ত্রীকে দিয়ে আগরতলাতে বলালেন এডিসি এলাকার উন্নয়নের জন্য 1300 কোটি টাকা আমি দিয়ে যাচ্ছি। 13 টাকাও নাই, 13 টাকাও আসে নাই। এ হলো বিজেপি। কাজী বন্ধুরা, আগামী 16 তারিখে যে ভোট, এই ভোট শুধু নতুন সরকার তো হবেই,
নতুন মন্ত্রিসভা হবে, নতুন সরকার হবে, জনগণের সরকার হবে। সেই সরকার আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহার আমরা প্রকাশ করেছি। আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি 200 দিন কাজ দেবে বলে 40 দিন কাজ দেয়নি, আমরা 200 দিন কাজ দেব। 7 লক্ষ বেকার যুবককে কর্মসংস্থান দেবে বলে 7,000 কেউ দেয়নি চাকরি। আমরা বলেছি 2.5 লক্ষ বেকার যুবককে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমরা রোজগারের ব্যবস্থা করব। 10,323 আমাদের ঘরের ভাই বোন, এদের সামনে মায়া কান্না কেঁদেছে। মানবিক ভাবে তাদের ভবিষ্যৎ তারা দেখবেন। প্রয়োজনে পার্লামেন্টে গিয়ে আইন সংশোধন করবে। আসামের তৎকালীন মন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার নাম রাখা উচিত ছিল হিমন্ত বিশ্ব বাটপার। এই হিমন্ত বিশ্ব বাটপার বলছে हम न्याय देगा, आप कैमरा में आपका मोबाइल में रिकॉर्ड कीजिए, घुमा घुमा के सालाना, घुमा घुमा के सालाना। আর সেদিন যখন আসলো তাকে জিজ্ঞেস করা হলো, मुख्यमंत्री जी अब तो वादा किए थे, हम तो रिकॉर्ड करके रखा है। তিনি বলছেন चुनाव में तो झूठ मूठ बोलना पड़ता है, निर्वाचन আসলে পরে মিছা কথা বলতে হয়। এই হলো ভারতীয় জনতা পার্টি। মিথ্যা ছাড়া সত্য তারা বলতে পারে না, বলে না। আমরা ওয়াদা করছি 10,323 যাদের চাকরি খেয়েছে এদের সম্মানের সাথে বাঁচার জন্য তাদের জীবিকার ব্যবস্থা আমরা করব। তার সাথে এরকম গ্রামে গঞ্জে নেতাদের খাই মেটাইনি, তাদের কথা শুনিনি। অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল ওয়ার্কার, পাম্প অপারেটর, ডিআরডব্লিউ কর্মচারী এরকম বহু জবাই করেছে। হাইকোর্টে কেস করার পরও চাকুরি ফেরত পায়নি। সমস্ত চাকুরি আমরা ফেরত দেব। ত্রিপুরা শিক্ষক কর্মচারীকে 7ম বেতন কমিশন, 7ম বেতন কমিশন তো বলেনি, বেতন দ্বিগুণ থেকে 2.5 গুণ হবে। আর বাড়তি বেতন যত পাবে 4 বছর আগে থেকে বকেয়া পাবে, 48 মাসের বকেয়া। একজন 12 থেকে 25 লাখ টাকা করে পাবে। দালান বানাতে পারবেন, লাল মারুতি গাড়ি কিনতে পারবেন। কত স্বপ্ন দেখিয়েছে। আর কি করেছে? গত 5 বছর তাদের প্রাপ্য দিয়ে, বেতন তো বাড়েনি, প্রাপ্য দিয়ে দেয়নি, উল্টা এদের পেনশন বন্ধ করে দিয়েছে, পেনশন প্রথা রদ করে দিয়েছে, ডাইন হ্যান্ড স্কিম বন্ধ করে দিয়েছে। জনগণের সরকার, আমাদের সরকার, আমরা আবার এগুলি ফেরত আমরা আনব। শ্রমিকদের অধিকার বাতিল করার জন্য মোদী সরকার পার্লামেন্টে আইন তৈরি করেছে। এখানে বিপ্লব দেব আর ডাক্তার মানিক সাহারা চালু করেছে। আমরা বলেছি শ্রমিকদের সে আইন আমরা ফেরত আনব। তার চেয়ে বড় কথা হলো গত 5 বছর থানা, ব্লক অফিস, এসডিএম অফিস, সিডিপি অফিস, তহসিল কাছারি সরকারি নিয়মে, সরকারের উচ্চ আধিকারিকের নির্দেশে চলবে। গত 5 বছর এগুলো ছিল মনুবাজারের কতগুলি গাদা চক্রবর্তী এসব
এসব লোকের কথায় উঠবস করতে হতো। আমরা বলছি 2রা মার্চ থেকে থানাগুলো মুক্ত হবে, ব্লক অফিসগুলো এই গুন্ডা শয়তান বদমাশ এদের নিয়ন্ত্রণ মুক্ত হবে। সংবিধান বহির্ভূত কোন শক্তি, বহির্ভূত কোন শক্তি, মানুষের ভোটে যারা নির্বাচিত না, কোন আইনে যারা নিয়োজিত না, এদের কোন রাজত্ব ত্রিপুরা রাজ্যের মধ্যে চলবে না। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আইনের শাসন চলবে, গণতান্ত্রিক ব্যবস্থা চলবে, সংবিধান এখানে কাজ করবে। কাজী বন্ধুরা, আগামী 5 দিন, এই 5 দিন গত 5 বছরের অসহ্য অসহনীয় কষ্ট, অপমান, যন্ত্রণা, জ্বালাতন এ থেকে মুক্ত হওয়ার জন্য এই 5টা দিন খুব ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। এই 5টা দিন চোখ কান খোলা রাখতে হবে। হাতে গুনে দেখুন, যাদের বেকারিত্ব, ক্ষুধা, দারিদ্র্যের সুযোগ নিয়ে যাদেরকে এই সমাজ বিরোধী তৈরি করেছে, তাদের অনেকে বুঝতে পারছেন তারা ভুল করেছেন, হয় বসে গেছেন, কেউ কেউ সংখ্যায় কম হলেও গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে তারাও হয়তো আজকে অনেকে আমাদের মিছিলে এসেছেন। একজন বলল লাল পতাকা ধরেছেন, অনেকে হয়তো ধরেননি, ধরার প্রয়োজন আমরা বলি না, ধরতেই হবে, কোনো কথা নেই। কিন্তু ঘটনা ভারতীয় জনতা পার্টির হাতে যারা এইভাবে প্রতারিত হয়েছেন, এরা ভুল বুঝতে পারছেন কি সর্বনষ্ট করেছেন। তাদের জীবন থেকে 5টা মূল্যবান বছর কেড়ে নিয়েছে। এই 5 বছর তাদের জীবনে ফিরে আসবে না। এই 5 বছর নরেন্দ্র মোদী, অমিত শাহ ত্রিপুরাজ্যের যৌবনের কাছ থেকে খেয়ে ফেলেছে। আর এই যৌবনকে নষ্ট করার জন্য নেশামুক্ত ত্রিপুরার নাম ধরে ত্রিপুরাকে নেশাই ভাসিয়ে দিয়েছে। আজকে অপরাধ, খুন, ছিনতাই, সমস্ত কিছুতে এই ত্রিপুরা, ওরা স্লোগান দেয় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। শ্রেষ্ঠ ত্রিপুরা না, এই ত্রিপুরা গোটা দেশের মধ্যে অপরাধের একেবারে শিরোনামে যাওয়া ত্রিপুরা, এই ভারতীয় জনতা পার্টি তাদের দৌলতে। কাজে আগামী 5 দিন আমাদের সতর্ক থাকতে হবে। গত 5 বছর যারা আমাদের রেগার কাজ দেয়নি, 1.5 লক্ষ ভাতা প্রাপকদের ভাতা জোর করে কেটে দিয়েছে, রাস্তা করেনি, জল করেনি, চাকুরি দেয়নি, এই টাকাগুলো তার অল্প বস্তা থেকে বের করে এই পাপের টাকা বিলি করার চেষ্টা করছে ভোট আদায় করার জন্য। আপনাদের জানার জন্য বলছে, গতকাল সন্ধ্যা অবধি এই কলাছড়া বাজারেও এক বিজেপি নেতা, তার গাড়ি ধরা পড়েছে বেশ কয়েক লক্ষ টাকা। এরকম ভাবে কালকে সন্ধ্যা অবধি 5 কোটি টাকা ধরা পড়েছে কয়েকদিনে, 5 কোটি টাকা। কিন্তু এটা মাত্র অল্প, শত শত কোটি টাকায় লুটের টাকা তারা বিলি করার চেষ্টা করছে। আপনাদেরকে বলবো, এই টাকা জনগণের টাকা। যেখানেই এই টাকা নিয়ে ঢোকার চেষ্টা করবো না, গ্রামে ধরবেন, ধরে থানাতে জমা দেবেন টাকা সহ এই সমস্ত বদমাশদের। এটা অন্যায়। ত্রিপুরাজ্যের মানুষ এদেরকে টাকা দিয়েও কিনতে পারবে না। গত 5 বছরের যে অপমান, অত্যাচার, এদের সে অল্প টাকায় এই অত্যাচার, অপমান এগুলো বুঝবে না। কাজে শেষ প্রয়াস করবে। গত 5টি বছর লোকসভা, পঞ্চায়েত, মিউনিসিপাল কাউন্সিল,
আর ওই যে আগরতলার বড়দুয়ারিতে যেরকম ভাবে ছাপ্পা ভোট করেছে, এটা করার পরিকল্পনা করছে উপরতলার পুলিশের 2-1 জনের যোগ সদস্য। আমি এখান থেকে বলে দিচ্ছি, আমাদের প্রশাসনের কি আরক্ষা প্রশাসন কি সাধারণ প্রশাসনের বন্ধুদের যারা শুনছেন, অনেকে আমাদের বক্তব্য রেকর্ড করছেন, তাদের উদ্দেশ্যে বলছে সাবধান। ত্রিপুরার যে মানুষের লাখো লাখো চোখ, লাখো লাখো ক্যামেরা গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে আর দুর্নীতিবাজদের এই ষড়যন্ত্রে কারা কারা সামিল হতে যাচ্ছে আমাদের চোখে রেকর্ড হচ্ছে। যদি কেউ ভুল করে রেহাই পাবেন না। আমরা বামপন্থীরা প্রশাসনের কাছে আলাদা কোনো ধরনের ফেভার চাই না, আলাদা কোনো ধরনের অতিরিক্ত আমাদের হয়ে কাজ করুন আমরা বলি না। নির্বাচন হোক নিরপেক্ষভাবে, ওই ক্রিকেটের মাঠে, ফুটবলের মাঠে রেফারি যেমন নিয়ম মেনে খেলা পরিচালনা করে, প্রশাসন নিয়ম মেনে খেলা পরিচালনা করুন। কেউ যদি ভুল করে, ফল্ট করে, তখন বাঁশি বাজান, তখন গ্রেফতার করুন। কিন্তু রেফারি যদি কোন দলের হয়ে খেলার চেষ্টা করে, দর্শক কিন্তু ক্ষমা করবে না। ত্রিপুরাদের জনগণ সে দর্শক তৈরি হচ্ছে। আগামী 2রা মার্চ অনেকে বলেন উপরতলার নির্দেশ, উপরের ফরমান, উপরের আদেশ মানতে হবে। 2 তারিখের উপরে জনগণ ছাড়া উপরে আর কেউ থাকবে না, উপরে থাকবো আমরা। আরো বেশি কঠোর হওয়া প্রয়োজন, আরো বেশি সক্রিয় হওয়া প্রয়োজন। কাজেই নির্বাচন কমিশনের কাছে আমাদের আস্থা থাকবে, আস্থা রাখব, কিন্তু জনগণের প্রস্তুতি রাখতে হবে। এই জন্য বলব, নিজের ভোট নিজের পছন্দের জায়গায় দেওয়ার জন্য, নিজের অধিকার প্রয়োগ করার জন্য কেউ যদি বাধা দিতে আসে, সেই বাধা যে কোনো মূল্যে, সেই বাধা এটাকে মোকাবেলা করতে হবে। যেখানে যেটা করা দরকার, অধিকার প্রয়োগ করা আমাদের জন্মগত অধিকার, সাংবিধানিক অধিকার। কেউ যদি কেড়ে নিতে চায়, নির্বাচন কমিশন বা পুলিশ যদি সহযোগিতা না আসে, আপনাদেরকে বলবো যেখানে যেটা করা দরকার সেটাই করবেন। 2 তারিখের পর আমরা সব সমঝে নেব। এও বলবো, আমরা কাউকে চোখ রাঙাচ্ছি না, কাউকে ধমকও দিচ্ছি না। 2 তারিখের পর ত্রিপুরা থেকে রাজনৈতিক হিংসা, অপরাধ, এ থেকে ত্রিপুরা মুক্ত হবে। এই কলঙ্ক থেকে এই ত্রিপুরাকে আমরা রক্ষা করব। কাজী বন্ধুরা, আমার কথা আরো বাড়াচ্ছি না। আমি আবারও 5 বছর শেষে আজকে এই মনোবাজারে আমরা এখানে বললাম, এই যে আমাদের পদাচারণা, আগামী দিন কেউ এখান থেকে সরাতে পারবে না। আমাদের এই দখল, মানুষের দখল, গণতন্ত্রের দখল, সংবিধানের দখল আজ হলো, এটাকে কবজা রাখার জন্য আগামী দিন প্রস্তুতি নিন। এই কথাগুলো বলে আবারও
সবাইকে নমস্কার, অভিনন্দন এবং অগাছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। सरकार के खिलाफ ऊपर चार्जशीट भी नहीं होता। आगे धार जेल से ईडी ने 5000 से ज्यादा केसें फाइल की है देश में मोदी साहब के शासन के अंदर, और उसका कन्विक्शन रेट यानी सजा कितने लोगों को मिली? 0.5% से भी कम। गणतंत्र की मां है भारत,
और उसका खिलवाड़ किस तरीके से कर रही है भाजपा। चुनाव हारो तब भी उसके बाद सरकारें बना लो। गोवा में किया, चुनाव हार गए, लेकिन आज बीजेपी की सरकार। कर्नाटक में चुनाव हारे, आज बीजेपी की सरकार। मध्य प्रदेश के अंदर चुनाव हारे, आज बीजेपी की सरकार। और इसी तरीके से हर प्रांत के अंदर, आपके नॉर्थ ईस्ट के अंदर कई सारे प्रांतों में, प्रदेशों में चुनाव हारो लेकिन सरकार वही बनाएंगे। यानी पैसे का दुरुपयोग, ईडी का दुरुपयोग,